হ্যালো ডিয়ার স্টুডেন্ট, যারা ওয়ান ক্যাম্পাসে অ্যাডমিশন নিতে চাচ্ছ তাদের জন্য সুখবর। আজকের পর্বে আমরা আলোচনা করব বিগত সালে যে কোশ্চেন এসেছিল সেই কোশ্চেনগুলো অ্যানালাইজ করে দেব, যাতে করে তোমরা একটা প্রশ্নের ধারণা পাও এবং সেইভাবে তোমরা নিজেদের প্রস্তুতি নিতে পারো এবং তোমরা জন্য একটা গোছানো প্রস্তুতি নিতে পারো। সেই জন্য আজকে কোশ্চেনটা অ্যানালাইজ করে দেব। যারা আমাকে অনুরোধ করেছিলেন যে বিগত সালের মানবিক শাখার যে কোশ্চেন ব্যাংকটা এসেছিল বা কোশ্চেন এসেছিল সেটা যেন একটু দেখিয়ে দেই। সো আজকের পর্বে আমি কোনো কোশ্চেনের অ্যান্সার বা কোশ্চেনের কোনো সলিউশন দিব না, আমি শুধু প্রশ্নগুলো দেখিয়ে দেবো যে কী ধরনের কোশ্চেন করা হয়েছে, যাতে করে তুমি একটা ধারণা পাও এবং সেই অনুযায়ী নিজেকে প্রস্তুত করে নিতে পারো ডিয়ার স্টুডেন্ট। সো ডিয়ার স্টুডেন্ট, তোমরা দেখতে পাচ্ছ জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশ গ্রুপ ছিল মানবিক এবং প্রথম স্নাতক শ্রেণী পর্যায়ে যে পরীক্ষাটা হয়েছিল 2024-25 সালে সেটি এখানে দেওয়া রয়েছে। সময় ছিল 60 মিনিটের মতো, আর পূর্ণমান ছিল হচ্ছে 100 মার্ক, আর সেট কোড ছিল হচ্ছে এ। ঠিক আছে, এখানে কিছু তথ্য দেওয়া রয়েছে। এই তথ্যগুলো তোমরা চাইলে সুন্দর করে পড়ে নিতে পারো অথবা স্ক্রিনশট দিয়ে নিতে পারো। এই তথ্যগুলো কিন্তু প্রত্যেকটা প্রশ্নপত্রেই থাকবে। ঠিক আছে, সো কিছু ক্যালকুলেশন থাকে, যেমন কোনো ধরনের ক্যালকুলেটর ও ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করা যাবে না, এই তথ্যটি তারা দিয়ে দিয়েছে। তারপর বলা হয়েছে এই পত্রে মোট 4টি পৃষ্ঠা থাকবে, তার মানে একটি প্রশ্নে তোমাদের 4টি পৃষ্ঠা থাকবে, 4টি আলোকে তোমাকে অ্যান্সার করতে হবে। ঠিক আছে, তারপরে প্রশ্নপত্রে 100টি প্রশ্ন আছে, সকল প্রশ্নের উত্তর OMR শিটে দিতে হবে। আশা করি তোমরা এই তথ্যগুলো সুন্দর করে বুঝতে পারছো। এবার চলো আমরা একটু সামনে এগিয়ে যাই। সো এখানে একটা কথা বলে নিই, তুমি যে বিভাগেই থেকেই অ্যাডমিশন নাও না কেন, তুমি যদি সায়েন্স হও, আর্টস হও, কমার্সের স্টুডেন্ট হয়ে থাকো, তুমি যেই বিভাগেই অ্যাডমিশন নেওয়ার চেষ্টা করো না কেন বা পরীক্ষার এক্সামে তুমি বসো না কেন, তোমাকে অবশ্যই বাংলা, ইংলিশ এবং আইসিটিগুলো এগুলো তোমাকে অবশ্যই দিতে হবে। সো বাংলা, ইংলিশ, আইসিটি এবং হচ্ছে সাধারণ জ্ঞান, এগুলো সবার জন্য কিন্তু কমন প্রশ্ন হবে এবং সবাইকে একই প্রশ্ন করা হয়েছে বিগত সালে। সো এই বছরও তোমাকে ওই একই সেম ওয়েতেই প্রশ্ন করা হবে। তুমি সায়েন্স, আর্টস, কমার্স যেটাই হও না কেন, তোমাকে বাংলা, ইংলিশ, আইসিটি এবং সাধারণ জ্ঞান সব কমন প্রশ্ন করা হবে। শুধুমাত্র আলাদা প্রশ্ন হবে তোমার গ্রুপ অনুযায়ী, যে তুমি যে গ্রুপে পড়াশোনা করেছো সেই গ্রুপের যে মেন বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোর উপর আলাদা করে কোশ্চেন করা হবে। সো আমরা প্রথমে দেখব হচ্ছে মানবিক শাখার কী কী কোশ্চেন রয়েছে গ্রুপ অনুযায়ী এবং বাংলা, ইংলিশ কী কী রয়েছে। আমরা কিন্তু ইতিপূর্বে একটা ভিডিও দিয়েছি, সেটাতে সায়েন্স অ্যান্ড হচ্ছে কমার্সের প্রশ্নগুলো আলোচনা করেছি। এই পর্বে আমরা মানবিকেরগুলো আলোচনা করব এবং শেষে থেকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। তোমরা যারা এই ভিডিওটি দেখছো অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখা ট্রাই করবে। নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে ডিয়ার স্টুডেন্ট। সো ডিয়ার স্টুডেন্ট, দেখতে পাচ্ছ বাংলায় রয়েছে 20 মার্ক, তার মানে বাংলায় তোমাদের কোশ্চেন করা হবে 20 মার্কের জন্য। সো প্রথমে রয়েছে, দেখো, সকাল 10টার দিকে খবর পেলাম আব্বা এসেছেন। এটা কোন ধরনের বাক্য? তার মানে এটা ব্যাকরণ থেকে এসেছে। তোমাকে খুব ভালো করে বুঝতে হবে এটা কোথায় থেকে এসেছে, ব্যাকরণ থেকে। সো ব্যাকরণ তুমি যদি পড়ে থাকো যে এটা কোন ধরনের বাক্য, আমরা জানি বাক্য হচ্ছে ইংলিশে যদি বলি সেন্টেন্স রয়েছে 5 ধরনের, তাই না? তাহলে সেন্টেন্স রয়েছে 5 ধরনের এবং স্ট্রাকচার অনুযায়ী একটা রয়েছে 3টা আর একটা মিনিং অনুযায়ী হচ্ছে 5টা। তো এইগুলোর ভিতরে কিন্তু বাংলা রয়েছে। সো এই বাংলাগুলো তুমি যদি জানো তাহলে তুমি খুব সহজেই বুঝতে পারবা সরল বাক্য, যৌগিক বাক্য, জটিল বাক্য, সংযোজকমূলক বাক্য, প্রশ্নমূলক বাক্য, বর্ণনামূলক বাক্য, বিবৃতিমূলক বাক্য, এত বাক্য রয়েছে। তাহলে এই বাক্যটা কোথায় হবে বা কোনটা হবে তুমি কিন্তু এখান থেকে বুঝতে পারছো। তার মানে তুমি বুঝেই নিয়েছো যে প্রশ্নটা কোথা থেকে হচ্ছে বা কোন টপিকটিকে তারা টাচ করেছে। ঠিক আছে, অপর সাইডে আমরা দেখি 11 নম্বর বলেছে যে দুয়ারে দাঁড়িয়ে প্রার্থী ভিক্ষা দেহ তারে, এখানে প্রার্থী কোন কারক? ঠিক আছে, তার মানে দেখো কারক থেকে প্রশ্ন করা হয়েছে। কারকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, প্রতি বছর এখান থেকে প্রশ্ন করা হয়ে থাকে। তার মানে তোমাকে ব্যাকরণ অংশ থেকে গুরুত্ব দিতে হবে। ব্যাকরণ অংশে তুমি কি পড়বা? অবশ্যই 9, 10 যেগুলো রয়েছে এবং ওগুলোই পড়তে হবে। 9, 10 যে বইটা, মূল বইটা রয়েছে, এই বইটা তুমি যদি কভার করতে পারো, প্লাস তোমার যে ইন্টারমিডিয়েটের যে বইটি রয়েছে সেটাও যদি কভার করতে পারো, আশা করি তুমি ব্যাকরণ অংশে ফুল মার্কস পেতে পারো। ঠিক আছে, ওকে। 2 নম্বর বলছে কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কবিতা কোন কবিতার অংশ? দেখো এটা কিন্তু ফার্স্ট পার্ট থেকে নেওয়া হয়েছে, যে বলা হয়েছে কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কবিতা কোন অংশ থেকে নেওয়া হয়েছে। এটা কিন্তু একটা গদ্য থেকে, গদ্যের একটা গল্পের অংশ, অল্প একটু লাইন কিন্তু এখানে তুলে দেওয়া হয়েছে। সেই লাইনটা তোমাকে বুঝতে হবে এটা কোন গল্প থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, আমি কিন্তু অ্যান্সার বলবো না আজকে। তুমি যদি প্রস্তুতি নিয়ে থাকো তাহলে তুমি কিন্তু এখানে এক্সামটা দিতে পারবা, অর্থাৎ তোমার নিজেই তুমি এক্সাম করে নিতে পারবা। ঠিক আছে, সো প্রস্তুতিটি তোমার ভালো হবে। ঠিক আছে, তারপরে দেখো 12 নম্বর বলছে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন দশায় রচিত সর্বশেষ কাব্যগ্রন্থ কোনটি? তার মানে তোমাকে আমি আরও একটু ধারণা দেই যে তোমাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে লেখকগুলো রয়েছে, যে কবিগুলো রয়েছে, তাদের জীবনী পড়তে হবে, তাদের জন্মসাল পড়তে হবে, তাদের মৃত্যুসাল পড়তে হবে এবং তারা কী কী লিখেছেন বা কী কী রচনা করেছেন এই তথ্যগুলো ভালো করে জানতে হবে। এখন কাদের কথা তুমি জানবে? কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, মাইকেল মধুসূদন দত্ত,
তারপরে হচ্ছে জসিমউদ্দিন, এরকম আরও কিছু বিখ্যাত রয়েছে। 5 থেকে 7 জন তোমাদের পাঠ্য বইয়ে পাবা। এই পাঠ্য বইয়ের যে 7 জন রয়েছে, এই 7 জনের একদম A to Z তোমাকে মুখস্থ রাখতে হবে, তাহলেই তুমি যে কোনো তথ্যই কিন্তু খুব সহজে অ্যান্সার করতে পারবা। ঠিক আছে, ওকে। এরপর আমরা আরও একটু যদি অ্যান্সার দেখি, সেটি হচ্ছে বলা হয়েছে শুদ্ধ বানান কোনটি। তাহলে দেখো শুদ্ধ অশুদ্ধ বানানটা আসছে, তোমাকে বলা হবে যে শুদ্ধ বানান কোনটি, অথবা বিপরীত শব্দ কোনটি, অথবা এক কথায় প্রকাশ কোনটি, বাগধারা কোনটি, এগুলো কিন্তু প্রতিনিয়ত পরীক্ষায় আসবে। এবার হয়তো শুদ্ধ বানান আসছে, কিন্তু পরের বার দেখা যাচ্ছে শুদ্ধ বানান আসবে না, এক কথায় প্রকাশ আসতে পারে, অথবা সমার্থক শব্দ আসতে পারে, অথবা বিপরীত শব্দ আসতে পারে, অথবা জেন্ডার পরিবর্তন আসতে পারে, বচন আসতে পারে, সংখ্যা পরিবর্তন আসতে পারে। এই বিষয়গুলো যখন তোমার মাথায় থাকবে, তুমি 1 থেকে 2 নাম্বার খুব ইজিলি কমন পেয়ে যাবে। ঠিক আছে, এবার 13 নাম্বার বলছে লোকটা হাড়ে হাড়ে শয়তান। এখানে বিরক্তির শব্দ কোন অর্থে প্রকাশ করা হয়েছে? তাহলে দেখো বিরক্তি থেকে এসেছে ডিয়ার স্টুডেন্ট। তাহলে তুমি বুঝতেই পারছো, তোমাকে গুরুত্ব দিতে হবে ব্যাকরণ অংশে। কি কি গুরুত্ব দিবা সেই বিষয়গুলো তোমাকে আবারও বলে দেই। ব্যাকরণ অংশ গুরুত্ব দিতে হবে, এখানে বাক্য গুরুত্ব দিতে হবে, শব্দতে গুরুত্ব দিতে হবে, তারপরে হচ্ছে সমাজে গুরুত্ব দিতে হবে, কারকে গুরুত্ব দিতে হবে, দ্বিরুক্ত শব্দগুলোতে গুরুত্ব দিতে হবে। অর্থাৎ 19 যে মেন বইটা আছে, তুমি যদি ওইটাকে গুরুত্ব দিতে পারো, আই থিঙ্ক তুমি একদম প্রপারলি নাম্বার পেয়ে যাবা বাংলা দ্বিতীয়তে এবং বাংলা প্রথম পত্রে, কোনো সমস্যা হবে না। আশা করি বুঝতে পেরেছ। এবার 4 নম্বর বলেছে অ্যাটেস শব্দের পারিভাষিক শব্দ কোনটি? অর্থাৎ পারিভাষিক শব্দ আমরা পড়েছি, সো এই পারিভাষিক শব্দটি থেকে চলে আসছে। যারা পারিভাষিক মোটামুটি এইচএসসিতে 300 থেকে 500 মতো কমপ্লিট করেছে, তাদের কাছে এই পারিভাষিক শব্দটা কিন্তু কোনো বিষয় না। সো পারিভাষিক শব্দটা খুব সহজে তুমি কিন্তু ইজিলি অ্যান্সার করতে পারবা। তারপরে বলছে বিদ্রোহী কবিতার কবি নিজেকে কী হিসেবে বা কার থেকে বঞ্চিত ব্যথা বলে প্রকাশ করেছেন? তাহলে দেখো বিদ্রোহী কবিতাও কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল সেই বছর, অর্থাৎ গত বছরের জন্য। তাহলে এই বছরের জন্য কোনটা গুরুত্বপূর্ণ হচ্ছে তুমি কিন্তু অবশ্যই সেটা ধারণা করতে পারো বা বুঝতে পারো। এতটুকু মনে করি তোমার বয়স হয়েছে, বা প্রশ্ন থেকে তুমি বুঝতে পারো যে কোথা থেকে প্রশ্ন করা হবে। ঠিক আছে, ওকে ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা একটু সামনে আগাই। ওকে, এখানে দেখো কাজী নজরুল ইসলাম, আমি একটু আগেই বলেছি কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, তারপর হচ্ছে জসিমউদ্দিন, মাইকেল মধুসূদন দত্ত, এদের কিন্তু সব কিছু পড়তে হবে। দেখো এখানে 18 বছর, কবিতাটির মাত্রা বিশ্ব কোন মাত্রায় লেখা হয়েছে? তারপরে সোনার তরী কবিতা রচিত কে? মাইকেল মধুসূদন দত্ত তো লিখেছেন। মাত্রাবৃত্ত, পয়ার ছন্দ, তারপর অক্ষরবৃত্ত ছন্দে, স্বরবৃত্ত ছন্দ, এই 4টা ছন্দ রয়েছে। প্রত্যেকটা কবিতাতে তুমি দেখবা যে কোন ছন্দের লেখা রয়েছে। সো তুমি যদি ভালো করে বুঝতে পারো যে এই কবিতা এই ছন্দে লেখা রয়েছে, তাহলে তুমি কিন্তু খুব সহজে অ্যান্সার করতে পারবা। বাট তুমি যদি এভাবে না পড়ো বা কখনোই পড়োনি যে কোন ছন্দে লেখা রয়েছে, তাহলে বলবো তুমি অনেকটা পিছিয়ে রয়েছো বাংলা প্রস্তুতির ক্ষেত্রে। এরপর দেখো 1969, এখানে কিন্তু কাকে কার সঙ্গে তুলনা করা হয়েছে, এখানে কিন্তু সুন্দর করে বলে দিয়েছে। আঁকি আও কহিল সে আঁখি তুলিয়ে, ঠিক আছে, এই ধরনের কী বলা হয়েছে আঁখি দ্বারা, সেগুলো। তারপরে যুক্তবর্ণ ভেঙে দেখাও, এটাও যুক্তবর্ণ, এগুলো কিন্তু ব্যাকরণ অংশ থেকে প্রচুর এসেছে। সো ব্যাকরণ অংশ তোমাকে একটু জোর দিতে হবে ডিয়ার স্টুডেন্ট। যদি ভালো করে জোর দিতে পারো, তাহলে তুমি বাংলা এবং বাংলা দ্বিতীয়তে ভালো একটা মার্কস ক্যারি করতে পারবে। ওকে, এবার ইংলিশটুকু একটু দেখিয়ে দিই, খুব সহজেই দূরত্ব দেখিয়ে দিচ্ছি আমি। ইংলিশে রয়েছে 20 মার্ক থাকবে। সো ইংলিশে কিন্তু দেওয়া রয়েছে কুড ইউ মাইন্ড মি, ঠিক আছে, কুড ইউ মাইন্ড ড্যাশ মি ইউর পেন। তো দেখো এখানে কুড ইউ মাইন্ড দিয়ে দেওয়া আছে, বলো তো এটা কি, কোন ধরনের বাক্য দেওয়া আছে বা কী ধরনের বাক্য আমরা পেয়েছি? আমরা এটা কিন্তু কমপ্লিটিং সেন্টেন্সের বাক্য পেয়েছি। তুমি যদি এটা পড়ে থাকো তাহলে তুমি খুব ভালো করে পারবা। অথবা তুমি যদি মনে করো যে ট্রান্সফরমেশন সেন্টেন্স আছে, তুমি এইটা যদি পড়ো তাহলে তুমি জানবা যে কুড ইউ মাইন্ড থাকলে পরে বাক্যটার সাথে কি কোন শব্দ হয়, আর যে শব্দটা বসাবো এটার সাথে কি যুক্ত করতে হবে, ঠিক আছে, এমন শব্দ। তারপর দেখো হি নিউজ নাউডেজ, তার মানে দেখো এই বাক্যটা সুন্দর করে দিয়েছে, এখানে কি বসাইতে হবে। তারপরে ওয়ান হু বিলিভস অ্যান্ড, এখানে দেখো, তারপরে দেখো তার প্রাইস অফ কমিউনিটি। এই যে শব্দগুলো তুমি দেখতে পাচ্ছ, তোমাকে গ্রামাটিক্যালি গুরুত্ব দিতে হবে। গ্রামাটিক্যালি তুমি কী পড়বা? অবশ্যই সেন্টেন্স পড়তে হবে, পার্টস অফ স্পিচ পড়তে হবে, আর্টিকেল পড়তে হবে, প্রিপোজিশন পড়তে হবে। তারপরে তোমার ইন্টারমিডিয়েটে যা রয়েছে এগুলো তোমাকে অবশ্যই ভালো করে পড়তে হবে। তারপরে হচ্ছে কারেক্ট সেন্টেন্স পড়তে হবে, দেখো। তারপরে হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম পড়তে হবে। প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে খুব সুন্দর করে দিয়েছে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, বাট আমি তোমাকে কোনো অ্যান্সার বলছি না বা কোনো সলিউশন দিচ্ছি না, যাতে করে তুমি নিজেই প্রস্তুতি নিতে পারো এবং সুন্দর করে বের করতে পারো। তারপরে দেখো স্পেলিং শব্দ রয়েছে বা শুদ্ধ বানান করে লিখতে হবে, এটা কিন্তু প্রতি বছরই থাকবে। অর্থাৎ তোমার একটা, তুমি যদি এগুলো মুখস্থ করো, একটা বানান কিন্তু তুমি খুব সহজে পেয়ে যাবে, ঠিক আছে। তারপরে দেখো কারেক্ট স্পেল রয়েছে, এখানে দেখো স্পেল কোনটা সঠিক সেটা খুঁজে বের করতে বলছে। তারপরে দেখো এই যে ইফের সত্য, তারপরে জিরো কন্ডিশন আছে, কন্ডিশনের সত্য থেকে এসেছে, ঠিক আছে। তারপরে এখানে দেখো ম্যাডে রয়েছে, মাদার, হোমওয়ার্ক রয়েছে, তারপরে দেখো ডু ডাজ ডিটের ব্যবহার রয়েছে। তারপরে হচ্ছে তোমার
ভার্বের ব্যবহার রয়েছে, ঠিক আছে? এই জিনিসগুলো কিন্তু খুব সুন্দর করে দিয়েছে। সো তুমি যদি এগুলো খুব ভালো করে পড়ো তাহলে তোমার কাছে এগুলো কোনো বিষয় না। দেখো এখানে সিনোনিম রয়েছে, অ্যান্টোনিম রয়েছে। সিনোনিম, অ্যান্টোনিম থেকে দিয়েছে। সো এই বিষয়গুলো তোমাকে ভালো করে পড়তে হবে। না পড়লে এখানে কোনোভাবেই তুমি চান্স পাবা না। যদি হয়তো খুব সহজ ইজি কোশ্চেন হলেও তুমি কিন্তু অ্যান্সার করতে পারবা না, ঠিক আছে? সো তোমাকে পড়তে হবে ডিয়ার স্টুডেন্ট। সো এইবার আমরা একটু দেখব সাধারণ জ্ঞান থেকে 20 মার্ক কী কী আসে, ঠিক আছে? প্রতি বছর যেহেতু আসে এবারও আসবে সাধারণ জ্ঞান থেকে কী কী এসেছে। আমি আবারও বলছি আমি কোনো অ্যান্সার দেবো না বা কোনো সলিউশন দিচ্ছি না, আমি শুধু প্রশ্নগুলো একটু দেখিয়ে দিচ্ছি। বাংলাদেশের কোন ক্ষুদ্র নৃগোষ্ঠী তান্ত্রিক, ঠিক আছে? এটা আমরা সবাই জানি, এটা ক্লাস 6 থেকে পড়ানো হয়। তারপরেও তুমি যদি না জানো তাহলে তোমার জন্য ব্যর্থতা অপেক্ষা করছে। 60 গম্বুজ মসজিদকে নির্মাণ করেন এটা হয়তো নাও জানা থাকতে পারে, বাট তুমি যদি কোনো একটা টাকা ব্যবহার করে থাকো, সেটা হয়তো 10 টাকা হতে পারে, 20 টাকা হতে পারে, 50 টাকা হতে পারে, 100 টাকাই, সেটা তুমি কিন্তু খুব ভালো করে জানতে পারবে এটা কোথায় রয়েছে এবং কে নির্মাণ করেছে এটা হয়তো জানার কথা। না জানার কথা কোনো কিছু না। তুমি যদি একজন আর্টসের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তোমার অবশ্যই ইতিহাসে বই পড়ার কথা, তাহলে তুমি এই ইতিহাস বই এটা পেয়ে যাবা। সব কটা জ্বালানা খুলে দাও না, এই গীতিকারকে। এটা একটা গান, খুব সুন্দর গান, খুব ভালো একটা পরিচিতি গান। এই গানটা আমরা অনেকেই শুনেছি। সো এই গানটা কে করেছেন তোমাকে অবশ্যই ভালো করে জানতে হবে। আসাদ গেট এটা আমরা অনেকবার পড়েছি, কোথায় হয়েছে সেটাও ভালো করে জানি। পার্বত্য চট্টগ্রাম ও সিলেটের কোন যুগে সৃষ্টি এটাও আমরা ভালো করে জানি। উইঘর, এইটা আমি শুধু একটু বলে দিই, এটা হয়তো না জানা থাকতে পারে অনেকের। সো উইঘর মানে হচ্ছে এটা হচ্ছে চীনের একটা উপজাতি। এই চীনের উপজাতিটিকে বলা হয় উইঘর। তবে এই উপজাতিটা কিন্তু একটা মুসলিম জাতি, ঠিক আছে? এই যে চীনের একটা উপজাতি এটা কিন্তু একটা মুসলিম জাতি। এটা কখন এসেছিল? যখন আমি ইউনিভার্সিটি অ্যাডমিশন দিয়েছিলাম, এটা দিয়েছিলাম রংপুর রোকেয়া বেগম ইউনিভার্সিটিতে, ঠিক আছে? রংপুরে দিয়েছিলাম। সো ওই সময় আমাকে এই প্রশ্নটা করা হয়েছিল বা আমার প্রশ্ন এসেছিল ওই সময়, খুব একটা 19-20 সালে। সো এই প্রশ্নটা তখন করা হয়েছিল। সো উইঘর কোন জাতি? সো উইঘর হচ্ছে একটা মুসলিম চীনের আদিবাসী জাতি, যেটাকে মুসলিম আদিবাসী বলা হচ্ছে, ঠিক আছে? ক্ষুদ্র নৃগোষ্ঠী যেটা আমরা বলে থাকি। সো বাকি অ্যান্সারগুলো আমি বলবো না, যেটা একটু কঠিন মনে হয়েছে বা এটা হয়তো না জানা থাকতে পারে। সো সেই অ্যান্সারটা আমি তোমাদের বলে দিয়েছি। তারপরে দেখো আল মাহমুদ সোনালী কাবিন কোন ধরনের রচনা, তারপরে বাংলা সাহিত্যে প্রাচীন নিদর্শন কোনটি, এগুলো আমরা প্রত্যেকে জানি। একজন আর্টসের স্টুডেন্ট হয়ে তুমি যদি না জানো তাহলে তোমার সবচেয়ে দুর্বলতা হচ্ছে এইখানেই, ঠিক আছে? কারণ এগুলো সব ইতিহাসে পড়ানো হয়ে থাকে। তারপরে হচ্ছে তুমি দেখো এখানে রয়েছে আর্টস জাতি কোন এসেছিল, হরতাল কোন জাতীয় শব্দ, এটা আমরা ক্লাস 6 থেকে পড়ে থাকি। হরতাল পড়ি, লুঙ্গি পড়ি, রিস্কা পড়ি, হারিকেন পড়ি, তাই না? এই শব্দগুলো কিন্তু আমরা পড়েছি। তুমি যদি এখন না জানো তাহলে তুমি ওই যে বললামই, তোমাকে অবশ্যই ক্লাস 9-10 বইটা অবশ্যই আরেকবার দেখে নিতে হবে। তাহলে তুমি পারবা, তাছাড়া এগুলো পারার কথা না তোমার পক্ষে। ওকে ডিয়ার স্টুডেন্ট, এবার দেখো আমি একটু দেখাই, সেটা হচ্ছে বিষয়ভিত্তিক কী কী থাকতে পারে। বিষয়ভিত্তিক, তুমি যদি একজন মানবিক স্টুডেন্ট হয়ে থাকো তোমার মানবিক থেকে 40 মার্ক কোশ্চেন করা হবে। 40 মার্কের ভিতর কী থাকবে? অবশ্যই তোমার মেন সাবজেক্টগুলো থাকতে পারে। আমি জানি না আর্টসের কী কী সাবজেক্ট রয়েছে, তারপর আমার যতটুকু জানা আছে বা পরিচয় আছে সেগুলো থেকে বলছি। অর্থনীতি থাকতে পারে, সমাজবিজ্ঞান থাকতে পারে, সমাজকর্ম থাকতে পারে, তারপরে হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান থাকতে পারে, পৌরনীতি থাকতে পারে, ভূগোল থাকতে পারে, ইতিহাস থাকতে পারে, ইসলামী ইতিহাস থাকতে পারে। সো ইত্যাদি ইত্যাদি সাবজেক্টগুলো থাকতে পারে। বাট মেন সাবজেক্ট যে কয়টা থাকে ওই কয়টাই কিন্তু তোমার ওখানে থেকে প্রশ্ন করা হবে। আবার এমনভাবে প্রশ্ন করা হবে যাতে প্রত্যেক স্টুডেন্ট অ্যান্সার করতে পারে। অনেকে অর্থনীতি পড়েছে, আবার অনেকে অর্থনীতি পড়েনি, তাহলে কি করবে? সো এই জন্য কিছু প্রশ্ন করা হবে খুব সহজ, যেগুলো অর্থনীতিতে সবাই পারবে, যে অর্থনীতি নিয়েও পড়েনি সেও পারবে। আবার কিছু আছে ইসলামিক ইতিহাস প্রশ্ন, সো ইসলামিক ইতিহাস থেকে প্রশ্ন করা হবে না, শুধুমাত্র জেনারেল যে ইতিহাসটা রয়েছে ওখান থেকে কোশ্চেন করা হবে, যাতে তোমরা সবাই অ্যান্সার করতে পারো। দেখো বঙ্গভঙ্গ রয়েছে, বঙ্গভঙ্গ কবে সংগঠিত হয়েছিল, কবে শুরু হয়েছিল, কবে ব্যাঘাত ঘটেছিল আমরা কিন্তু সবাই জানি। কে করেছে, কার আদেশে হয়েছে, এটাও কিন্তু আমরা সবাই জানি। সো এই বিষয়গুলো তোমাকে ভালো করে জানতে হবে তুমি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকো, তবে সেটা আর্টসে, ঠিক আছে? ওকে, সাধারণ মান 20, একটাই কথাই ওইটাই আবার দিয়েছে, সো রিপিট হয়ে গেছে। সো মানবিক থেকে তুমি দেখতেই পাচ্ছ এই বিষয়গুলো তোমাকে ভালো করে জানতে হবে। তা আরও পড়াই দেই যাতে করে প্রশ্নগুলো বুঝতে পারো। কোনটি গণতন্ত্রের প্রাণ? বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে? ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধিকে, এই দেখো এটা কিন্তু অর্থনীতি থেকে এসেছে, আমার জানা মতে এটা অর্থনীতি থেকে এসেছে। তারপর আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর করেছেন কোনটি? দেখো বিভক্ত অর্থাৎ সংযোগ করেছেন, মানে হচ্ছে কি মিল করেছেন কোনটি, এটা আমরা কিন্তু সবাই জানি। তারপর হচ্ছে উৎপাদনের উপাদান কয়টি রয়েছে, এটাও কিন্তু আমরা জানি। বাংলাদেশে কোন দ্বীপে পাহাড় রয়েছে, এটা কিন্তু আমরা সবাই জানি। যুক্তিবিদ্যার মূল কাজ কী? তাহলে দেখো এটা যারা যুক্তিবিদ্যা পড়েছে তারা কিন্তু ভালো করেই জানে যে যুক্তিবিদ্যার কাজ কী। যাদের যুক্তিবিদ্যা বইটি রয়েছে তারা কিন্তু খুব ভালো করে এই তথ্যটি জানে। আর যারা জানে না তো তারা তো অ্যান্সার করতে পারবে না। ওকে,
ওয়েস্ট মিনিস্টার কী জন্য বিখ্যাত ছিলেন সেটা জানতে চেয়েছে। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে, মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে এই জিনিস তোমাকে জানতে হবে। তারপরে ইসলাম দা ইলামিত্র কোন আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, বাংলা আর মুসলিম সাম্রাজ্যের আধুনিক প্রবর্তন শুরু করেছিলেন কে, তারপর ঐতিহাসিক কাকমাই সম্মেলনে নেতৃত্ব দিয়েছেন কে। দেখো এইগুলো তথ্য কিন্তু আমরা ইতিহাসে পড়েছি। তুমি যদি ইতিহাসে না পড়ো বা কোনো স্টুডেন্ট যদি ইতিহাসে না পড়ে তাহলে তোমাকে অবশ্যই এটা একটা জেনারেল নলেজ থেকে পড়তে হবে, বা জেনারেল যে জিকে বইটি রয়েছে এটি তোমাকে অবশ্যই ফলো করতে হবে, তাহলে তুমি কিন্তু খুব সহজে অ্যান্সার করতে পারবা। তারপরে দেখো আদিম সাম্যবাদ প্রত্যয় কোনটি সমাজবিজ্ঞানী, তারপরে নিচের কোনটি কেন্দ্রীয় ব্যাংকের কাজ, তারপরে দেখো সামাজিক বিবর্তনের, এগুলো অবশ্যই সমাজকর্ম বই থেকে এসেছে। তারপরে হচ্ছে অর্থনীতি বই থেকে এসেছে, যুক্তিবিদ্যা বই থেকে প্রশ্ন করা হয়েছে। সিন্ধু সভ্যতার, দেখো এটা ইতিহাস থেকে করা হচ্ছে। সরকারি আয়ের উৎস কোনটি, এটা অবশ্যই অর্থনীতি বই থেকে করা হচ্ছে। জনসংখ্যা তত্ত্বের প্রবর্তক কে ছিলেন, এটাও করা হচ্ছে। আইনি আকবরী গ্রন্থের লেখকে, এটাও কিন্তু অবশ্যই করা হচ্ছে কোন বইগুলো থেকে, ইতিহাস বইগুলো থেকে। তার মানে আমরা বুঝাইতে পারছি বা আমি বুঝাইতে পেরেছি অর্থনীতি, যুক্তিবিদ্যা, ইতিহাস, সমাজকর্ম, সমাজবিজ্ঞান, মনোবিজ্ঞান, ভূগোল, যে কোনো জায়গা থেকে তোমাকে প্রশ্ন করবে। সো কীভাবে প্রস্তুতি নিবে, প্রস্তুতি নেওয়ার জন্য তোমাকে অবশ্যই ভালোভাবে পাশাপাশি তোমাকে সহায়ক বইগুলো পড়তে হবে। বিচিত্রা রয়েছে, তারপর হচ্ছে পুঁথিনিলয় রয়েছে, পুঁথিনিলয় না, অভিযাত্রী বইগুলো রয়েছে, এগুলো তুমি অবশ্যই ফলো করো। আর যারা তোমরা ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিয়েছিলে, তোমাদের যদি প্রিপারেশনটা ভালো থাকে তোমরা শুধু এগুলো জাস্ট এক একটা করে রিভিশন দেবা। কী করবা, জাস্ট রিভিশন দেবা, তাহলে তোমাদের প্রস্তুতিটা ভালো হবে এবং তোমরা ভালো করতে পারবা বলে আশা করছি। কারণ মনে রাখো এটাই তোমাদের শেষ সুযোগ, আর কিন্তু সুযোগ নেই। সকল তা ইউনিভার্সিটি অ্যাডমিশন কিন্তু হয়ে গেছে, তোমরা কিন্তু পরবর্তীতে আর অ্যাডমিশন কোথাও নিতে পারবা না। ইতিমধ্যেও কিন্তু আমরা দেখেছি যে ন্যাশনাল ইউনিভার্সিটি রিলিজ স্লিপও আউট করে দিয়েছে। তার মানে তারা যাদের জায়গা হবে না বা স্থান হবে না তারা কিন্তু এখানেই সুযোগটা নিতে পারে। সো এই সুযোগটা কাজে লাগাও। তাছাড়া তোমাদের সেকেন্ড ইয়ার অপেক্ষা করতে হবে, অথবা সেকেন্ড টাইম তোমাকে পরীক্ষা দিতে হবে, অথবা সেখানেও দেখা যেতে পারে তোমার মনের মতো সাবজেক্টও পাবা না, অথবা কলেজ ইউনিভার্সিটি নাও পেতে পারো। সো এই সুযোগটা আছে, কাজে লাগাও। তোমার জিপিএ কম হোক, ভালো হোক, মন্দ হোক, সমস্যা নেই, তুমি আগে ভালোভাবে পরীক্ষাটা দাও। পরীক্ষা দিয়ে দেখো যে তোমার কী হয়, তোমার কপালে কী আছে, বা যিনি তোমাকে সৃষ্টি করেছেন তিনি কি চাচ্ছেন তোমার জন্য, সেটা অবশ্যই অপেক্ষা করবে। সো তার জন্য অপেক্ষা করো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং নতুন নতুন আপডেটের জন্য অপেক্ষা করো। থ্যাংক ইউ ভেরি মাচ।